বিএনপির বিরুদ্ধে কোনো মামলায় মিথ্যা নয়, ষড়যন্ত্রে ব্যস্ত একটি মহল, বললেন প্রধানমন্ত্রী। হাসপাতাল ছাড়লেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদের, দেশে ফিরবেন মাসখানেক পর। শিক্ষার্থী আবরারকে চাপা দিয়ে হত্যা মামলায় বাসের মালিক রিমান্ডে, শিগগিরই চার্জশিট জানিয়েছে ডিবি পুলিশ। যেখানে সেখানে নির্মাণ সামগ্রী, কৌশলে সড়ক দখল, নিত্যদিনের ভোগান্তিতে রাজধানীবাসী। দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শেষ মুহূর্তের প্রস্তুতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি ফেরদৌসী আহমেদ। এছাড়া সংবাদে আরও থাকছে, লোকসভা নির্বাচনেও বলিউডের চমক, বিজেপি ছেড়ে কংগ্রেসের শত্রুঘ্ন, মোদীর মঞ্চে হেমা, রাহুলের নতুন প্রার্থী উর্মিলা। আমেরিকার দেয়া নিরাপত্তা সতর্কতা বার্তা অনুসন্ধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয় নাই বলেও মন্তব্য করেন তিনি। দুর্ঘটনাস্থলে উদ্ধার কর্মীদের সহায়তা করতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। আওয়ামী লীগের আগামী সম্মেলন ও মুজিবনগর দিবস সহ সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা করতে গণভবনে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। সভাপতির বক্তৃতায় শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াতের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দেওয়া হয়নি। জীবন্ত মানুষগুলিকে আগুন দিয়ে দিয়ে তারা পুড়িয়েছে, তাতে প্রায় 500-র কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করছে। অনেক মানুষ এখনও সেই আগুনে পোড়া ঘা নিয়ে কষ্ট করে জীবনযাপন করছে। এই হলো বিএনপির অপকর্ম। যারা অগ্নিসন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলাগুলি এখন চলছে। যদিও এখন শুনি আমরা যে তারা খুব চিৎকার করেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, একটা মামলাও কিন্তু মিথ্যা না। আমেরিকার নিরাপত্তা সতর্কতা বার্তা অনুসন্ধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমেরিকা একটা সিকিউরিটি অ্যালার্ট দিয়েছে, তাহলে কি কারণে অ্যালার্টটা দিল সেটা কিন্তু তারা আমাদের দেশে বলেওনি, ব্যাখ্যাও চাই। যদিও আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি খোঁজ দিতে যে কেন, কি কারণে, বা তাদের কাছে কোনো তথ্য আছে কিনা। যদি কোনো তথ্য থাকে যে কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, তাদের একটা দায়িত্ব আছে, আমাদের অন্তত সে বিষয়টা জানানো। দুর্ঘটনাস্থলেও অযথা ভিড় না করে উদ্ধার কর্মীদেরকে সহায়তা করতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভবনের জরুরি বহির্গমন পথ রাখা সহ ভবনে যাতে আগুন না লাগে সে বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন সরকার প্রধান। সেলফিটা না তুলে কয়েক বালতি পানি নিয়ে আসুক, বা আগুন নিভানোর একটা ব্যবস্থা করুক, বা উদ্ধারের কাজ করুক, সেটা না করে সেলফি তুলে সেটা কি আনন্দ। আমি এটা সত্যি আমার কাছে খুব অবাক লাগে এই জিনিসটা দেখে, যে আমাদের দেশের মানুষের এই মানসিকতাটা পরিবর্তন করতে হবে। যারাই কোনো স্থাপনা করবে সেখানে যেন একটা জলাধারটা যেন টিকে থাকে, আর পুকুর দেখলে তার ভিতরে দালান বানানো, এটাও একটা প্রবণতা। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে বলেই কর্মসংস্থান সহ দেশে সুষম উন্নয়ন নিশ্চিত হচ্ছে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তবে এখনই তিনি দেশে ফিরছেন না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওবায়দুল কাদের আরও কিছুদিন সিঙ্গাপুরে থাকবেন। ভাড়া বাসায় থেকে 1 মাস থেকে চিকিৎসা নেবেন কাদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বর্তমানে ভালো, সবার সাথেই স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন তিনি। 3 মার্চ অসুস্থ বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওবায়দুল কাদেরের হার্টে ব্লক ধরা পড়ে। পরদিনই তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। 20 মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়।
ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী হত্যা মামলার আসামি সুপ্রভাত পরিবহনের বাস মালিক ননী গোপালকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। খুব শিগগিরই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ। রাসেল খানের রিপোর্ট। গেল 19 মার্চ রাজধানীর নদ্দায় সুপ্রভাত পরিবহনের একটি বাস বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার আহমেদকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় আবরার। এর আগে শাহজাদপুরে কলেজ শিক্ষার্থী সিনথিয়া সুলতানাকে চাপা দেয় বাসটি। এতে গুরুতর আহত হয় সিনথিয়া। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানায়, আবরার হত্যা মামলার পলাতক আসামি বাসটির মালিক ননী গোপালকে রাজধানীর মুগদা থেকে গ্রেফতার করা হয়। মালিক, চালক, কন্ডাক্টর এবং যিনি হেল্পার ছিলেন, আমরা এই 4 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করেছি এবং তদন্ত আমরা বলবো অনেকটাই আমরা অগ্রসর হয়েছি। আইন লঙ্ঘন করে সদরঘাট থেকে গাজীপুর সড়কে বাসটি চলাচল করত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রুট পারমিট ছিল মূলত মহাখালী থেকে এটা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেত, কিন্তু তারা করেছে কি রুট পারমিট অনুযায়ী তারা বাস পরিচালনা না করে এটা সদরঘাট থেকে মূলত গাজীপুরের দিকে যাচ্ছিল ওই দিন ভোরে। এর আগে এই মামলায় আটক 3 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আমরা আশা করছি খুব সহসাই এই মামলার অভিযোগপত্র দাখিল করতে সক্ষম হব। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ব্যক্তি মালিকদের নির্মাণ সামগ্রী, আর তাতেই ভোগান্তি মাত্রা ছাড়িয়েছে রাজধানীবাসীর। গাছ লাগিয়ে কিংবা নানান কৌশলে ব্যারিকেড তৈরি করেও সড়ক দখলের চিত্র ভুরি ভুরি। সব মিলে নিত্য নাভিশ্বাসে নগরবাসী। তপু শাহিনের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। গলি কোনো রাস্তা নয়, বৃহত্তর সড়কের অর্ধেক জুড়ে মাসের পর মাস রাখা নির্মাণ সামগ্রী। মহল্লার ভেতরের রাস্তাগুলোর অবস্থা আরও কাহিল। ইট, পাথর, সুরকি, সিমেন্ট কিংবা রড ফেলে রাখা হয়েছে খোদ সড়কের উপর। চারপাশ খোলা রেখে চলছে ভবন নির্মাণ প্রক্রিয়া। এরই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে নিরুপায় মানুষ। এখানে ট্রাক রাখে প্রতিদিন মানে বিকেল থেকে শুরু হয়, এখানে আসা যাওয়া করা যায় না। আমরা অফিসে প্রতিদিন আসি, প্রতিদিন সাফার ভোগ করতেছি। তাদের হাতটা অনেক বড়, তাই এই ক্ষেত্রে আসলে আমরা সাফারার। আমাদের গভর্নমেন্টের এটার জন্য অথরিটি আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, ওনারা শুধু সুপারভিশন করলেই হয়, কিন্তু করেন না। রাস্তার ওপর গাছের টব, নির্মাণ সামগ্রী কিংবা ভারী মালামাল রেখে জট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা জানতে আমরা ঘটনাস্থলে আহ্বান করেছিলাম পুলিশ কর্মকর্তাদের। নির্মাণ সামগ্রী দিয়ে ওরা আটকা রেখেছে। স্বাভাবিকভাবে আপনার গাড়িগুলোর এরকম 3 ভাগের 1 ভাগ যানজটের কবলে পড়তেছে। গাড়ি চলার গতি টুইস্ট হয়ে যায়। এটা আমাদের ট্রাফিকের জন্য অনেক একটা সমস্যা। ভুক্তভোগীরা বলছেন, শুধু দিনের বেলাতেই নয়, মহল্লার রাস্তাগুলোতে ব্যারিকেড তৈরি করে দাঁড়ায় সারিবদ্ধ ট্রাক। রাত্রেবেলায় এনি টাইমে দেখা যাচ্ছে রড, সিমেন্টের যে ট্রাকগুলো থাকে ওগুলো নিয়ে আসে, কিন্তু এগুলোর এত প্রচণ্ড পরিমাণ সাউন্ড পলিউশন, যার কারণে শুধু আমার বা বেবির জন্য না, এলাকার অনেক ছোট ছোট বেবিদের জন্য, প্লাস হচ্ছে বয়স্ক মানুষদেরও ঘুমে খুব প্রবলেম হচ্ছে। পুলিশ আসলে টাকার জন্য তারা এগুলো লক্ষ্য করছে না। এই রাস্তাগুলো এইভাবে ভাঙা থাকলে পরবর্তীতে আমাদের চলাচলে অনেক অসুবিধা হচ্ছে। রাতে বেলা 50 থেকে 60টা লরি আপনার অনর্গল এই গলি দিয়ে ঢুকতেছে। এই অত্যাচার থেকে আমরা এলাকাবাসী আমরা মুক্তি চাই। মূল রাস্তা দখল করে কোথাও রাখা হয়েছে ট্রাক, কোথাও গাড়ি, আবার কোথাও লাগানো হয়েছে এরকম গাছগাছালি, যে কারণে প্রতিদিনই রাস্তার উপর জমে যাচ্ছে যানজট। শুধু এখানেই শেষ নয়, রাস্তার উপর ইট, বালু, সিমেন্ট খোয়া রাখাতে প্রতিদিনই রাজধানীর মানুষের জীবন কিন্তু নাভিশ্বাসে উঠছে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। এবার পহেলা বৈশাখ প্রসঙ্গ। শুরু হয়ে গেছে বর্ষবরণের প্রস্তুতি। ব্যস্ততার শেষ নেই চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীদের। মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে নানান শিল্পকর্ম।
মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, এই প্রতিপাদ্যে বের হবে এবারের মঙ্গল শোভাযাত্রা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন, ছবি তুলেছেন মামুন মোল্লা। বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। প্রতি বছরই পরিসর বাড়ছে মঙ্গল শোভাযাত্রার। 1989 সাল থেকে আয়োজনের পুরোটাই করে আসছে চারুকলা অনুষদ। এবার দায়িত্বে অনুষদের 21তম ব্যাচের শিক্ষার্থীরা। অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশের স্বপ্নের যাত্রায় এবারের প্রতিপাদ্য মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। পুরনো বছরের গ্লানি পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। শিল্পীর মেধা আর মননে তৈরি হচ্ছে নানা শিল্পকর্ম। স্ট্রাকচার হিসেবে আমরা করছি বাঘ, ঘোড়া, পেঁচা, তারপর পাখি। বাঘ ও বক যে গলার থেকে হাড় বের করতেছে এরকম একটা থিম নিয়ে করা হচ্ছে। বাঁশ, বেত আর কাঠে তৈরি করা হচ্ছে ঘোড়া, হাতি, বক আর পেঁচা। কেউ তৈরি করছেন কাগজের নানা অনুষঙ্গ, কেউ আবার তুলির আঁচড়ে সেগুলোকে আরও নান্দনিক করে তুলছেন। লোকজ আবহে জমে উঠেছে শৈল্পিক প্রতিবাদ। লক্ষ্য মঙ্গল শোভাযাত্রাকে অন্যবারের চেয়ে আরও আকর্ষণীয় ও সুন্দর করে তোলা। কাজ চলতেছে প্রায় 40-50% কমপ্লিট বলতে পারেন। ঈদ যেমন, পূজা যেমন, আমাদের জন্য বৈশাখ তেমন আমাদের বাঙালিদের উৎসব। আমরা চেষ্টায় আছি যে কিভাবে সুন্দরভাবে বৈশাখটা আমরা শেষ করতে পারি। অসাম্প্রদায়িক চেতনায় নববর্ষের দিন সকাল 9টায় ঢাকঢোলের বাদ্যে চারুকলা থেকে বের হবে এবারের মঙ্গল শোভাযাত্রা। বাঙালির প্রাণ উৎসবকে বরণ করতে সচল হয়েছে শিল্পীর রং তুলির আঁচড়, ছড়িয়েছে প্রাণে দোলা দেয়া ডাকঢোলের মুখর শব্দধ্বনি। আর এসব কিছুর মধ্যেই প্রকাশিত হচ্ছে কল্যাণের বার্তা দেয়া মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। বরাবরের মতো বাংলার লোকজ সংস্কৃতির সকল অনুষঙ্গী যুক্ত হবে নববর্ষ উদযাপনের সবচেয়ে বেশি রং ছড়ানো এ আয়োজনে। অশুভকে হটিয়ে মঙ্গলালোকে সিক্ত হবে লাল সবুজের বাংলাদেশ। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে। রোজার আগেই ঊর্ধ্বমুখী ইফতার সামগ্রীর দাম, ইলিশের বাজারে বৈশাখের উত্তাপ, মাংস সবজিতে স্বস্তি। নাব্যতা হারাচ্ছে সুনামগঞ্জের 5 নদী, বাঁধের কারণে হয়ে পড়ছে মরাগাং, বিপন্ন কৃষক জেলেদের জীবিকা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। রমজানের এখনো মাসখানেক বাকি, এর মধ্যে এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। ইফতার সামগ্রীর বেশিরভাগ পণ্যের দাম বেড়ে গেছে। এদিকে আসছে পহেলা বৈশাখের কারণে চড়া ইলিশের বাজারও। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। রোজার আগে ভাগেই বেড়ে গেছে ইফতার সামগ্রীর দাম। ছোলার দাম কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 টাকায়। মসুর ডাল, বুটের ডাল কেজিতে বেড়েছে 5 টাকা। বেড়েছে চিনির দামও। সবরতের জন্য যেমন হালুয়ার ডাল, ওটা গত সপ্তাহে ছিল 75 টাকা, এই সপ্তাহে 85 টাকা। আর চিনি গত সপ্তাহে ছিল আপনার 50 টাকা, এই সপ্তাহে 52 টাকা। কিছুটা কমেছে সবজির উত্তাপ, কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে বেগুন, করলা, ঢেঁড়স ও কাঁচামরিচের দাম। দাম বাড়েনি আদা, রসুন কিংবা পেঁয়াজের। চালের বাজারও স্বাভাবিক। দেশি পেঁয়াজ গত সপ্তাহে এই সপ্তাহে একই দাম আছে। গত সপ্তাহে আমরা 30 টাকা বেচি, এই সপ্তাহে 30 টাকা। ইন্ডিয়ানটা গত সপ্তাহে 25 টাকা ছিল, এই সপ্তাহে 25 টাকা আছে। কারণ ওই যে রমজান উপলক্ষে কোনো জিনিসের দাম এখনো বাড়ে নাই। কড়া নাড়ছে পহেলা বৈশাখ, তবে বাজারে নেই ইলিশের পর্যাপ্ত সরবরাহ। সুতরাং চাহিদা যোগানের মার পেঁচে বেড়েছে দাম। আকার ভেদে ইলিশ হালিতে বিক্রি হচ্ছে 1200 থেকে 2400 টাকা করে। বোলা, বরিশাল, পাথরঘাটা এই মাছটা একটু দাম একটু বেশি, কি কারণ মাছের সিজন নাই, আন সিজন অল্প মাছ পাইকারি বেশি করে। খাসির মাংস কেজিতে 50 টাকা কমে বিক্রি হচ্ছে 750 টাকায়। গরুর মাংস 520 টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 165 টাকায়। কমেছে দেশি মুরগির দাম। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। তারেক রহমান সহ বিদেশে পালিয়ে থাকা সব দণ্ডিতকে দেশে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, স্পেন, ফ্রান্স, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সহ
35 দেশের রাষ্ট্রদূত। তাদেরকে স্থানীয় মণিপুরী নৃত্য ও ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখাতেই রাষ্ট্রদূতদের শ্রীমঙ্গলে নেওয়া হয়েছে। তাদের দেশে অনেকগুলো লিগ্যাল প্রসেস আছে, প্রসেসগুলো হচ্ছে, প্রসেসগুলো এক্সস্ট হলে পরে আশা করেন যে মনোনীত লোকগুলোকে আমাদের স্বদেশে পাঠায়। খালেদা জিয়ার পছন্দের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা সহ দ্রুত মুক্তি দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের ছদ্মবেশে দেশে একদলীয় শাসন কায়েম করছে সরকার। দুপুরে ঠাকুরগাঁওয়ে নির্জনে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, গত নির্বাচনের পর মানুষ নির্বাচন এবং রাজনীতি বিমুখ হয়ে পড়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটক রাখা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। চিকিৎসার অধিকার এটা প্রত্যেকটা মানুষের আছে, এমনকি বন্দির আছে, শতভাগ আছে। সেখানে আমরা দেখেছি যে তার চিকিৎসা কখনোই সঠিকভাবে হয়নি। আমরা এখনো বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে তার পছন্দ মতো যে হাসপাতাল, সে হাসপাতালে পাঠানো যেতে পারে। প্রতি বছরে পাহাড়ি ঢলের পলিতে ভরাট হয়ে যাচ্ছে সুরমা, কুশিয়ারা সহ সুনামগঞ্জের 5 পাহাড়ি নদী। শুধু নদী নয়, মরে যাচ্ছে এসব নদীর শাখাগুলো। আর মানহীন বাঁধের কারণে মাটি গলে নদীর অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা করছেন গবেষকরা। সুনামগঞ্জ ঘুরে এসে রিপোর্টে জানাচ্ছেন মোহাম্মদ দুরুন্নবী, ছবি তুলেছেন তপু শাহিন মিয়া। বর্তমানে এটি গরুর চারণভূমি, খেলার মাঠ, আবার কোথাও কোথাও মানুষের হাঁটার পথ। একসময় একুল ওকুল থই থই জলরাশিতে চলত লঞ্চ, স্টিমার, কার্গো সহ নানান জলযান। সেসব এখন শুধুই স্মৃতি, আর নতুন প্রজন্মের কাছে শোনাবে রূপকথার মতো। আপনারা তো নদী পেয়েছেন, আপনার বাচ্চা কাচ্চা কি পাবে? এমন হইলে কিভাবে বিশ্বাস করা যায়? তারা পাইতো না। মরাগাঙ্গের এই দশা দক্ষিণ সুনামগঞ্জের পুরাতন সুরমা নদীর। আজকে প্রায় 10-12 বছর যাবৎ সম্পূর্ণ নদী শুকিয়ে যায়। একদিকে পানির অভাবে ফসল ফলাতে হাওরে বেগ পেতে হচ্ছে কৃষকদের, আর অন্যদিকে নদীতে মাছ ধরে যাদের জীবিকা আসতো, দিনে দিনে তারা হচ্ছেন বঞ্চিত। পানির অভাবে আমরা জমি করতাম পারি না। আগে তো জাহাজ গেছে, লঞ্চও গেছে, কার গেছে। উজানের ঢলে ভেসে আসা বালুপলিতে ভরাট, পানি ধারণ ক্ষমতা শূন্যের কোঠায়। সামান্য পাহাড়ি ঢলে পানি উপচে প্লাবিত হয় হাওর ও নদী পাড়ের গ্রাম। নদীর মারি যাওয়ায় হাওরগুলো মারি যায় না, সামান্য পানি হইলে বন্যা হয়ে যায়। আগামীতে তো আমরা ক্ষেত খামারে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। শুধু এটিই নয়, সীমান্তবর্তী সুনামগঞ্জের 5টি পাহাড়ি নদী সহ সুরমা সিস্টেম ও কুশিয়ারা সিস্টেমের সব নদ নদী ও এর শাখা প্রশাখাগুলোর একই অবস্থা। রক্তি নদী, পাটলাই নদী, বহুলাই নদী ভরাট হয়েছে, তবে সবচেয়ে বেশি ভরাট হয়েছে এই নদী। কুশিয়ারা সুরমাও ভরে গেছে, নলজুরও ভরে গেছে, খাটাগাঁও ভরে গেছে, খামারখালিও ভরে গেছে। এদিকে বাদ, সেদিকে বাদ, মাঝখানে পানি কোথায় থাকবে? হাওরের বুক চিরে বয়ে চলা এসব জলাধারের মরণ ফাঁদ হচ্ছে প্রতি বছর মানহীন ফসল রক্ষা বাঁধ নির্মাণ। সামান্য পানিতেই বাঁধের মাটিও গলে স্থান করে নেয় নদীতে। পানি ধারণ ক্ষমতা না থাকায় আমাদের হাওর তলিয়ে যায়। বৃষ্টির কারণে মাটিটা গুলা জায়গা। নদীর উজান মুখ ভরাট, বাটিতে পানি যাচ্ছে না, ওইখানে ভরাট, মানে কোটি কোটি টাকা এটা লুটপাট হইতেছে। বিশেষজ্ঞরা বলছেন, টাকা খরচ হলেও পরিকল্পিতভাবেই কিছুই হয় না। কাজের সমন্বয় না থাকলে টেকসই হবে না কিছুই। ওই যে নদীর যে তলদেশে ক্যাপাসিটি কমে গেছে, এই জন্য নদীগুলো খননের কথা আসছে, যদিও এইগুলো এখনো হাতে নেওয়া হয় নাই। আর সংশ্লিষ্টরা বলছেন, নদী ও হাওর বাঁচাতে বহু উদ্যোগ আছে, তবে সময় সাপেক্ষ, সংকট রয়েছে অর্থায়নেরও। পুরাতন সুরমা, তারপর দারাইন নদী যেটা আছে, এবং কালনির ডাউনস্ট্রিম সমন্বিত উপায়ে খনন করার পরিকল্পনা রয়েছে, এবং আমরা ডিপিপি প্রণয়নের প্রক্রিয়াধীন। এমার্জেন্সি করতে অনেক ফান্ড লাগে, আমাদের কাছে এত ফান্ড তো আমাদের কাছে নাই। আমরা করি কি, এই মন্ত্রণালয়ে আমরা প্রকল্প করি। একদিকে হাওর, অন্যদিকে নদী, এই দুইয়ের মেলবন্ধনে একসময় পরিচালিত হতো এই এলাকার মানুষের জীবন জীবিকা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড। কিন্তু একের পর এক নদীগুলো তলানি পড়ে যখন হারিয়ে যায়, তখন তার বিরূপ প্রভাবও পড়ে মানুষের উপর, প্রকৃতির উপর, বিপন্ন হয় সবাই। তাই সুনামগঞ্জবাসীর দাবি, সুনামগঞ্জের সবকটি নদী খনন করে তাদের স্বমহিমায় ফিরিয়ে দিতে হবে, তাহলেই বাঁচবে হাওর কন্যা সুনামগঞ্জ। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, সুনামগঞ্জ। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা।
মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ি নাটেশ্বরে আবিষ্কৃত হয়েছে বৌদ্ধ সভ্যতার নিদর্শন। চীনের সাথে যৌথ খননে বেরিয়ে আসছে প্রায় 1000 বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রতিদিনই এই নিদর্শন দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সাইফুর রহমান টিটু রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। 2014 সালে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় নাটেশ্বরে শুরু হয় খনন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও চীনের হুনান প্রাদেশিক প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক বস্তু ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় 6 একর জায়গা জুড়ে চলছে খনন কাজ। খননের মাধ্যমে বেরিয়ে আসছে বৌদ্ধ মন্দির, অষ্টকোণাকৃতি স্তূপ, হলঘর, মণ্ডপ, পাকা রাস্তা এবং অসাধারণ প্রবেশদ্বার। উন্মোচিত হয়েছে বৌদ্ধ বিহারের 7টি ভিক্ষু কক্ষ ও হলঘর। এছাড়া 2.75 মিটার প্রশস্ত আঁকাবাঁকা দেয়াল ও 2টি পাকা রাস্তার নির্মাণশৈলী নজর কেড়েছে দর্শনার্থীদের। স্থানীয়দের মাঝেও কৌতূহল তৈরি করেছে এ প্রাচীন নগরী। 35-40 বছর আগে থেকে আমরা জানতাম এটা কিলপুরের খেতিবাতি করত। প্রাচীন এসব নিদর্শন ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। এই কাজটা 10 একর জায়গা, পুরো ঢিবিটা 6 একরটা এখনো ব্যারেল আছে, বাকি পেরিফেরি আছে। তো এই কাজটা আমরা শুরু করি এবং এখানে আমরা প্রথমে একটা বৌদ্ধ মন্দির পাই, রাস্তা পাই, স্তূপ পাই, বাথরুম পাই, নালা পাই এবং কাজটা একটার পর একটা পেতেই থাকে। খনন কাজ দেখতে প্রতিদিনই ভিড় করছেন দেশি বিদেশি পর্যটক এবং শিক্ষার্থীরা। গ্রামে এরকম একটা সম্পদ আছে, এখানে একটা মিউজিয়াম হবে আমাদের এই গ্রামে, এখানে অনেক লোক আসবে, এটা আমাদের সুনাম। আমাদের এই নাটেশ্বর গ্রামটা অনেকেই চিনছে, সারা বাংলাদেশে মনে জানছে, বিশ্বের অনেকেই জানছে এখানে একটা বৌদ্ধ বিহার আছে। নাটেশ্বরকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেবে ইউনেস্কো, এমনটাই প্রত্যাশা সবার। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। দেশি শিল্পকে সুবিধা দিতে চায় জাতীয় রাজস্ব বোর্ড, বাড়ানো হচ্ছে কর ও ভ্যাটের আওতা। রাখাইনে সামরিক হেলিকপ্টার হামলায় 5 রোহিঙ্গা নিহত, আহত 13 জন। আমন্ত্রণ আবারও দেখছিলেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। বিনিয়োগে আগ্রহী করে তুলতে দেশি শিল্পকে সুবিধা দিতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। পাশাপাশি কর ও ভ্যাটের আওতা বৃদ্ধি সহ আমদানি রফতানি পণ্যের শুল্কায়ন প্রক্রিয়া সহজ করতে স্ক্যানিং মেশিন বসানো হবে বলে জানিয়েছে এনবিআর। চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এমনটাই আভাস দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। ইফরাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। 2019-20 অর্থবছরে কেমন হবে বাজেট, এ নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম চেম্বার। আগ্রাবাদে চেম্বার ভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় যোগ দেন দেশের আমদানি রপ্তানি প্রক্রিয়ার সাথে জড়িত ব্যবসায়ী, শিল্পপতি সহ সর্বস্তরের ব্যবসায়ী। ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া সহ শুল্ক কর্মকর্তারা। আসন্ন বাজেটকে ঘিরে ব্যবসায়ীরা তুলে ধরেন তাদের বিভিন্ন সমস্যার কথা। বাজেটের একটা বড় অংশ অপচয় খাতে ইউজ হয়, যেগুলি আমাদের দরিদ্র দেশের ট্যাক্সের, গরিব মানুষের ট্যাক্স টাকাটা অপচয় হচ্ছে। বছরে আগে 14,000 দিতাম, এখন 28,000 টাকা দিচ্ছি। 28,000 টাকার পরবর্তী যখন মালটা বিক্রয় করি, ঢাকায় গিয়ে আমরা আমাদের মাল ভ্যান গাড়ি সহ আটকিয়ে দিচ্ছে। আপনি 5% ভ্যাট দিলেন না কেন? আমাদের ফ্ল্যাট এবং প্লট রেজিস্ট্রেশনে 14 থেকে 16% এখন আছে। আমরা এটা 7%-এর নিচে কমিয়ে আনার জন্য অনুরোধ করছি। মতবিনিময় সভায় ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয় সীমা বৃদ্ধি, পাবলিক ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে কর হার কমানো, ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা সহ বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির আহ্বান জানান চেম্বার সভাপতি। পলিসি আপনি নিলেন 2 বছর পরে, তখন করতে গিয়ে তখন আমি একটা বড় ধরনের পার্ডেলে পড়ে যাই। সেই কারণে আমি মনে করি একটা পলিসি অন্তত 10 বছর এই পলিসি থাকবে। এই পলিসির মাধ্যমে আপনি ইম্পোর্ট করেন, মেশিন স্থাপন করেন, ইন্ডাস্ট্রি সেট আপ করেন। এই একটা পলিসি আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট বলে আমরা মনে করি। এদিকে 2019-20 অর্থবছরে বাজেট নিয়ে খোলামেলা কথা বলেন এনবিআর চেয়ারম্যান। এ সময় বিনিয়োগ বাড়াতে দেশি শিল্পকে সুবিধা প্রদান ও বাজেট ঘাটতি মেটাতে নানা উদ্যোগের কথাও জানান তিনি। যদি বাজেট ঘাটতি থাকে বেশি, তাহলে কিন্তু আমাদের বিদেশে ক্রেডিবিলিটি কমে যায়। সেই জন্য আমাদের টোটাল বাজেটে বাজেট ঘাটতি 5% বেশি আমরা রাখতে চাই না। ব্যবসায়ীদের হয়রানি বন্ধ, শুল্কায়ন,
আয়কর এবং নতুন ভ্যাট আইনের ওপর দেয়া চট্টগ্রাম চেম্বারের প্রস্তাবনা বাস্তবায়নের আহ্বান জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। কক্সবাজারে পৃথক অভিযানে 1,70,000 পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসার তথ্য পেয়ে উখিয়ার পালংখালী এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। ভোররাতের দিকে চোরা কারবারিরা খালে নৌকা নিয়ে আসার সময় বিজিবি অভিযানের মুখে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে 1,50,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে টেকনাফ উপজেলার ওয়াইনকং ইউনিয়নের মিনাবাজার পশ্চিম মোড়াপাড়া এলাকায় সুপারি বাগানে বিজিবির অভিযানে 19,500 পিস ইয়াবা উদ্ধার করা হয়। গাজীপুরের টঙ্গীতে 2 শিশুকে ধর্ষণের অভিযোগে বাবুল মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার 2 শিশুকে ভর্তি করা হয়েছে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে পাশের বাসায় 2 শিশুকে একা পেয়ে ধর্ষণ করে বাবুল মিয়া। শিশুদের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে ঘটনা জানতে পারে। পরে রাতে এক শিশুর বাবা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাজশাহী ও রংপুর বিভাগের ব্যবস্থাপক কর্মকর্তাদের ত্রিমাসিক সম্মেলন হয়েছে। রংপুরে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। সম্মেলনে রংপুর ও রাজশাহী বিভাগের ব্যবস্থাপক সহ কর্মকর্তারা অংশ নেন। দিনব্যাপী সম্মেলনে ব্যাংকের গ্রাহক ও জামানত সহ সেবার মান বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকের সুনাম অক্ষুণ্ণ রাখতেও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান বক্তারা। চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিন ব্যাপী চতুর্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মেশিনারি এক্সপো 2019। নগরীর জিইজি কনভেনশন সেন্টারে শুরু হয় মেলা। উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, চট্টগ্রামে বস্ত্র ও পোশাক খাতের সর্ববৃহৎ আন্তর্জাতিক এই প্রদর্শনী বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের নতুন বাজার সৃষ্টিতে সহায়তা করবে। এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের তৈরি পণ্য ও প্রযুক্তি মাধ্যমে বিশ্ববাজারে স্থান করে নেবে। প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকা সহ বিশ্বের 14টি দেশ অংশগ্রহণ করছে। সাথেই শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিএনপির বিরুদ্ধে কোনো মামলায় মিথ্যা নয়, ষড়যন্ত্রে ব্যস্ত একটি মহল, বললেন প্রধানমন্ত্রী। হাসপাতাল ছাড়লেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদের, দেশে ফিরবেন মাসখানেক পর। শিক্ষার্থী আবরারকে চাপা দিয়ে হত্যা মামলায় বাসের মালিক রিমান্ডে, শিগগিরই চার্জশিট, জানিয়েছে ডিবি পুলিশ। যেখানে সেখানে নির্মাণ সামগ্রী, কৌশলে সড়ক দখল, নিত্যদিনের ভোগান্তিতে রাজধানীবাসী। দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শেষ মুহূর্তের প্রস্তুতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।